আমন্ত্রণ ২৪ ঘন্টায় যমুনা টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে সাথে আছি আমি রাসেল আহমেদ। আমাদের আজকের বিষয় রোহিঙ্গাদের ভাগ্য, শতভাগ প্রস্তুত ভাষাঞ্চর। আলোচনার জন্য আজ আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, আমরা সরাসরি যারা যুক্ত রয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নেই। রয়েছেন স্টুডিওর বাইরে থেকে ৩ জন অতিথি, তাদের সাথে পরিচিত হয়ে নেই। রয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত। রয়েছেন অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া রয়েছেন মোহাম্মদ তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব। আপনাদের ৩ জনকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ। আমরা আলোচনায় ফিরব, মূল আলোচনায়, তবে তার আগে একটি টাইটেল ব্রেক নিয়ে আসছি। আমরা মূল আলোচনায় ফিরছি। আমরা দীর্ঘদিন ধরেই দেখছি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন প্রক্রিয়ায় তেমন একটা অগ্রগতি নেই। সেই সমস্যাটি দীর্ঘদিন ধরে ঝুলছে। তবে স্থানান্তরের বিষয়ে সরকারের যে প্রস্তুতি, অর্থাৎ ভাষান্তরে স্থানান্তর প্রক্রিয়ার জন্য প্রায় শতভাগ প্রস্তুত বলা হচ্ছে সরকারিভাবে। তবে আজকে জাতিসংঘের অবস্থান তারা পরিষ্কার করেছেন, স্থানান্তরের এই প্রক্রিয়া সম্পর্কে তারা অবগত হলেও এর সাথে তারা জড়িত নয়। আমরা এটি নিয়ে একটু এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই। আমি শুরুতে যেতে চাই অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, তার কাছ থেকে একটু জানতে চাইছি যে আমরা দেখছি যে জাতিসংঘ আজকে তাদের যে অবস্থান পরিষ্কার করেছে সেটি তার এর আগেও বলেছে। এই যে আগেও তাদের যে অবস্থান ছিল সেই অবস্থানে তারা এখনো অনড়, এটি আসলে কি আমাদের কোনো কূটনৈতিক ব্যর্থতা বলবো কিনা, নাকি যে তাদের অবস্থানই তারা ধরে রাখতে চাইছেন? আপনি কিভাবে দেখছেন? এখানে আসলে কূটনৈতিক ব্যর্থতা তো কোনো ব্যাপার নয়। যে জিনিসটা জাতিসংঘ রেজ করছে বারবার আ সেটি হলো যে জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা। জি। দেখেন জাতিসংঘ বা মানে এখানে ইনভলভ হতে চায় এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশের মানে এখন যে আমরা এখান থেকে সরিয়ে বাংলাদেশ সরকার এখান থেকে সরিয়ে নিতে আ প্রস্তুতি নিচ্ছে, সেটার জন্য জাতিসংঘ যে জিনিসটা দাবি করেছিল যে এক ধরনের তাদেরকে একটা অনুমতি দেওয়া হোক, তারা এখানে আসবে, তারা আ অম জায়গাটি পর্যালোচনা করবে, ওরা পর্যবেক্ষণ করবে এবং তারপরে মানে যেটাকে বলে একটা সার্টিফিকেট তারা দেবে যে এখানে সবকিছু আ মানে মানসম্পন্ন আছে কিনা এবং তারপরেই তারা এই মানে মানে এখান থেকে তারা চেয়েছিল যে আমরা হস্তান্তর করি। সো ওই জায়গাটায় মানে বাংলাদেশের থেকে হয়তো সে ধরনের আমার জানা নেই। কিন্তু যেহেতু জাতিসংঘ বলছে যে তারা এটার সাথে সম্পৃক্ত না। এটা যেহেতু বাংলাদেশ গভর্নমেন্টের নিজের একটা সভরেন রাইট আছে এবং তাদের আমরা একটা মানে আমরা একটা সভরেন টেরিটরির মধ্যেই আছি। এটা আমাদের নিজস্ব একটা অবস্থান আছে। বাংলাদেশ তো আজকে ৩ বছর ধরে যথেষ্ট চেষ্টা করলো। কূটনৈতিকভাবে আমরা চেষ্টা করেছি। আমরা যেটা বলা হয় bilateral চ্যানেলস গুলো ইউজ করেছি, multilateral চ্যানেলস ইউজ করেছি। আমরা জাতিসংঘে গেছি, ICJ তে গ্যাম্বিয়া কেসটা নিয়ে গেছে। সেখানে তো জাতিসংঘ মায়ানমারকে দিয়ে কিছু করাতে পারল না। এখন বাংলাদেশ গভর্নমেন্ট এমন একটা অবস্থায় আসছে যেখানে তারা বিভিন্ন ধরনের তাদের অপশনস গুলোকে খোলা রাখছে এবং তারা মানে চাপ দিচ্ছে এবং এক ধরনের আ আপনি দেখেন যে জাতিসংঘ সম্পৃক্ত না, সেখানে তো এরকম তো কোনো নিয়ম নাই যে জাতিসংঘকে সম্পৃক্ত হতেই হবে। কারণ আমরা তো ইউএনএচসিআর এর সিগনেচারি না, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। বাংলাদেশ is not a signatory to UNHCR. ফর দ্যাট ম্যাটার দক্ষিণ এশিয়ার কোনো দেশও সিগনেচারি না। তো এবং কিন্তু যেহেতু এটা একটা রিফিউজি ইস্যু, একটা গ্লোবাল প্রবলেম এবং এখানে একটা যেটা আইসিজে রুলিং এসেছে এবং জাতিসংঘ নিজেই এটাকে একটা জেনোসাইডের মতোই, মানে জাতিসংঘ বলছে এথনিক ক্লেন্সিং, আইসিজে বলেছে যে এখানে যথেষ্ট এভিডেন্স আছে যে একটা জেনোসাইডাল অ্যাক্টিভিটিস এখানে কমিটেড হয়েছে। সেখানে তো জাতিসংঘ মায়ানমারের উপরে সে ধরনের চাপ আনতে পারেনি। জি। তো বাংলাদেশ
নিজের সভারেন রাইটটাকে এক্সারসাইজ করছে এবং তারা মনে করছে যে ওখানে অনেক কনজেস্টেড এরিয়া, একটা ইকোলজিক্যাল ডিজাস্টারের মতো হচ্ছে, সেজন্য তারা ওখানে সরিয়ে নিচ্ছে জি। ব্যাপার। জি, আপনার কাছে আবার আমি ফিরবো। আমি একটু যেতে চাই, রয়েছেন জনাব মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত। তার কাছ থেকে একটি বিষয় জানতে চাই। আমরা যেটি দেখলাম বিগত অনেক দিনের গণমাধ্যমের খবরে বা যেই প্রক্রিয়াটি নেওয়া হয়েছিল, এই মাসের মধ্যে একটি অংশকে সেখানে স্থানান্তরের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেক রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন গণমাধ্যম কর্মীরা। বেশ কিছু বিষয় এসছে, যেমন তারা যে কারণে যেতে চান না, কয়েকটি কারণ যদি আমি বলি, সেখানে অনেক গরম, ভালো স্বাস্থ্য ব্যবস্থা নেই, বন্দির মতো জীবন, এবং কক্সবাজারটা হচ্ছে মায়ানমারের কাছাকাছি, যদি কখনো প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয় সেজন্য তারা কাছাকাছি থাকতে চান। এখানে অবাধে ঘুরতে পারা যায়, অর্থাৎ টেকনাফ, উখিয়া বা কক্সবাজার এইসব জায়গায়। এবং অনেকের হচ্ছে যে ওখানে কি আছে আমরা জানি না, ভাষান্তরে কি আছে জানি না, ফলে এই কারণে তারা যেতে চান না। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, বিশ্বের অন্য অন্য জায়গাগুলোতে যেসব জায়গায় শরণার্থী রয়েছেন তাদের জন্য এই সুবিধাগুলো কেমন, সেই ক্ষেত্রে ভাষান্তর আপনার দৃষ্টিতে কেমন? বেশিরভাগ জায়গাতেই পৃথিবীর যেখানে এই ধরনের অভিবাসীরা আছেন, যারা ফোর্সফুলি ডিসপ্লেসড পার্সনস বিভিন্ন জায়গায় আছেন, তাদেরকে কিন্তু খুব যে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় তা নয়। আপনি ইউরোপে দেখেন বা অন্যান্য জায়গায় দেখেন, তারা ক্যাম্পের মধ্যে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু কোনো কোনো আইন, আন্তর্জাতিক আইনে বিভিন্ন রকমের কথা আছে, কিন্তু সেটা মানা সম্ভব নয় বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ যেখানে যাচ্ছে হোস্ট কমিউনিটির নিরাপত্তার বিষয় আছে, তারপরে যারা আসছেন অভিবাসী, তাদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। সুতরাং একটা সেপারেশন খুব জরুরি। সুতরাং যেভাবে অনেকে মনে করেন যে এরকম যে তাদেরকে একেবারে সব রকমের স্বাধীনতা দিয়ে দিতে হবে, সেটা সম্ভব না, সেটা বাস্তবও নয়। তো সুতরাং সেখানে নানান রকমের নানান জনে নানান মন্তব্য করতে পারে, কিন্তু এখানে দেখতে হবে যে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা, হোস্ট কমিউনিটির নিরাপত্তা, এবং এই যে যারা অভিবাসী আসছেন ডিসপ্লেসড পারসনস, তাদের নিরাপত্তা, সব কিছু চিন্তা করে একটা শৃঙ্খলা শৃঙ্খলাবদ্ধ একটা ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে হবে। কিন্তু সেখানে ওই যে কেউ যদি মনে করেন যে তারা কক্সবাজারে যেখানে সেখানে যেতে পারছেন, সেটা কিন্তু আমরা চাই না, কিন্তু তারা যাচ্ছেন, তার মানে ওখানে ব্যবস্থাপনাটা যথেষ্ট শক্ত নয়। সুতরাং আমাদের দরকার সব পক্ষের স্বার্থেই ব্যবস্থাপনাটা যাতে আরেকটু উন্নত করা যায়, এবং সেই জন্যে ওখানে যে এত প্রচণ্ড ভিড়, এত অনেক লোক একখানে ছোট জায়গার মধ্যে রাখা আছে, তাদের অবস্থান ও তাদের যে প্রতিদিনের জীবন ব্যবস্থা, সেটাও অত্যন্ত কঠিন। সেখান থেকে কিছুটা যদি উন্নত করা যায়, এখানে প্ল্যান করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে যে 1,01,000 লোককে ওখানে নেওয়া হবে, এরকম কথা আমরা শুনছি। এবং প্রথম পর্যায়ে 1,000 লোককে নেওয়া হবে, এবং তারা ইতিমধ্যে স্বেচ্ছায় তারা সেটাতে সম্মত হয়েছেন, এরকম কথা আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি। সুতরাং সেইভাবে এটা হয়ে গেলে যেটা হবে যে 1/10 অফ দি পপুলেশন, ওখানকার যে পপুলেশন আছে তার 10 ভাগের 1 ভাগ সরে গেলে ওখানে তো একটা অন্তত বড় রকমের একটা পরিবর্তন আসবে, যে ওখানে ভিড়টা কমে যাবে, তাতে ওখানকার ব্যবস্থাপনাও যেমন সহজ হবে, আর এখানে সরকার ভাষান্তরে যেটা করতে চাচ্ছেন সেই জিনিসটাও তারা করতে সক্ষম হবেন, একটা মডেল তৈরি করা, যে কিভাবে তাদের জন্য আরো সুন্দর ব্যবস্থাপনা করা যায়। একদিকে যেমন তাদের সেপারেশনটা হলো, আবার অন্যদিকে হচ্ছে যে তাদের আলাদাভাবে জীবন জীবিকার ব্যবস্থা করা। ওখানে স্বাস্থ্য ব্যবস্থা আমি সেদিন শুনছিলাম যে ওখানে অত্যন্ত ভালো ব্যবস্থা করা হচ্ছে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু ওখানে আছে। এবং ওখানে একটা ভয়ের কারণ হলো যে সাইক্লোন আসতে পারে, তখন কি হবে, জলোচ্ছ্বাস আসতে পারে, তখন কি হবে, সেটার জন্য ওখানে শেল্টারের ব্যবস্থাও আছে। সুতরাং সব ব্যবস্থাপনা করে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে গেলে এরা, আমার ধারণা যে তারা আরো প্রথমে কিছু যেয়ে ওখানে যদি অবস্থান করে তাদের যে অভিজ্ঞতা হয়, সেটা যখন তারা শেয়ার করবে অন্যদের সাথে, তখন অন্যরাও যেতে আগ্রহী হবে, কারণ তাদের জীবন যাপনের অবস্থা উন্নত কিন্তু হবে। এই যে একটা কথা বলা কিন্তু হলো, এখানে একটি বিষয় আছে, আপনি যেটি বলছিলেন যে ওইখানে নিয়ে গেলে তারা আগ্রহী হবেন বাকিদের সাথে। ওইখানে যারা এরই মধ্যে রয়েছেন, যেমন মালয়েশিয়া যাওয়ার পথে যারা একটি গ্রুপ আটকে গিয়েছিল, যাদেরকে সেখানে রাখা হয়েছে, সেই গ্রুপটি তারা সেখানে থাকতে চাইছেন না। এবং সেই থাকতে না থাকার পিছনে যদি তাদের যুক্তির ক্ষেত্রে আমি যেটির বলছিলাম যে সেখানে অনেক গরম, এটি তাদের একটা যুক্তি, কিংবা এটি একটি সীমাবদ্ধ এলাকা, এখানে তারা থাকতে চান না, এটি হচ্ছে তাদের যুক্তি, যে এই কারণে তারা ওইখানে থাকতে চান না। আপনি যেটি বলছিলেন, এখানে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে, যেখানে যাদেরকে কক্সবাজার থেকে আনা হবে আর যাদেরকে সমুদ্র থেকে তুলে এনে এখানে রাখা হয়েছে। যাদেরকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসা হয়েছে তারা কিন্তু খুব একটা
জানেন না যে অন্যখানে কি পরিস্থিতি, আমার ধারণা। সুতরাং তারা এরকমের একটা মন্তব্য করে থাকতে পারেন। গরম, এটা একটা ভালো যুক্তি হলো না। হুম, গরম বাংলাদেশের কোথায় নাই? হুম, এখন অবশ্য এখন তো গরমের সময় শেষ হয়ে গেছে। এখন আর গরম হওয়ার কথা না। আগামী ৩-৪ মাস সেরকম গরমও হবে না। আর সেখানে যদি ভালো ব্যবস্থাপনা হয়, তাহলে সমুদ্রের পাশে আসলে অতিরিক্ত গরম হয় না। একটা জিনিস হয় যেটা সমুদ্রের পাশে হয়, সেটা হচ্ছে যে আর্দ্রতা। সেটার কারণে মানুষের অনেক সময় যখন গরম এবং আর্দ্রতা দুটো একসাথে হয়, তখন একটা অস্বস্তি হয় যারা অভ্যস্ত নয়। কিন্তু রোহিঙ্গারা তো অভ্যস্ত থাকার করা, কারণ তারা সমুদ্র পাড়ের লোকই তো। সুতরাং জি, আমি মনে করি না যে তাদের জন্য এটা খুব বড় রকমের সমস্যা। কিন্তু যেটা জরুরি, এক হলো যে তারা ইচ্ছা মতন তো করতে পারবে না। কিন্তু তাদের একটু ভালো ব্যবস্থাপনা করার জন্য এখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে না ১ নম্বর। সুতরাং ওই যে অন্য কেউ যদি দোষ দেওয়ার চেষ্টা করেন যে না এদেরকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা তো তাদের স্বার্থেই নেওয়া হচ্ছে। আর এখানে যদি একটু ভালো করে ব্যবস্থাপনা করা যায়, জি, এটা যদি সবাই পছন্দ করে, তাইলে এটা আরো রেপ্লিকেট করার সুযোগ আছে। আরেকটা জিনিস এটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবাই চিন্তা করছি না। এখানে যদি একটা ভালো ব্যবস্থাপনা করা যায়, এটা একটা তো ট্রানজিট ক্যাম্পের মতন। জি, এটা তাদের তো আমরা মনে করছি, আমরা তো কেউই বলছি না এটা তাদের জন্য স্থায়ী ব্যবস্থা। হুম, এটা হচ্ছে একটা টেম্পোরারি ব্যবস্থা। হুম, তো এখানে যদি একটা ভালো একটা আদর্শ একটা ট্রানজিট ক্যাম্পের ব্যবস্থা করতে পারি, তো ওই ট্রানজিট ক্যাম্পের ব্যবস্থা আমরা সীমান্তের ওপারে মিয়ানমারেও করতে পারবো। এই কথাটা তখন বলা সম্ভব হবে যে সেখানে জি। আন্তর্জাতিক নজরদারিতে একটা ভালো একটা ট্রানজিট ক্যাম্পের সুবিধা ব্যবস্থা হবে। করা। কিন্তু সেই প্রক্রিয়াটি আসলে শুরু করা যাচ্ছে না। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু যেতে চাই। মোহাম্মদ তৌহিদ হোসেন রয়েছেন, সাবেক পররাষ্ট্র সচিব। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা যেটির কথা শুনছিলাম, আলোচনা হচ্ছিল, নিরাপত্তার প্রসঙ্গ। প্রায় ৪ স্তরের সুরক্ষা ব্যবস্থা, অর্থাৎ সাইক্লোনের জন্য ৪ দিকে ৪টি স্তরের সুরক্ষা ব্যবস্থা এখানে রয়েছে। সেটির ব্যবস্থা আমাদের যারা এই স্থাপনাটি তৈরি করেছেন তারাও সেটি নিশ্চিত করেছেন। সাইক্লোন, স্বাস্থ্যসেবা, সেখানে শৃঙ্খলার জন্য থানার ব্যবস্থা রয়েছে। এই যে বিষয়গুলো রয়েছে, এরপর আন্তর্জাতিক সংস্থাগুলো বারবারই নিরাপত্তার ইস্যুটি তুলছেন। তারা কি আসলে এই বিষয়টি সম্পর্কে অতটা অবগত নন? আপনি কি মনে করছেন? জি, জনাব তৌহিদ হোসেন। ধন্যবাদ। আম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাপ ইতিমধ্যেই হয়েছে। প্রফেসর মুন্সি ফয়েজ খুবই সঠিক কতগুলো পয়েন্ট তুলেছেন। আমি এটাকে ২ টো দৃষ্টিভঙ্গি থেকে দেখি। আ দুটো দৃষ্টিভঙ্গি কিন্তু মাঠ থেকে নেয়া। কথাবার্তা বলেন, চিন্তাভাবনা করেন। তাদের বিভিন্ন জনের বক্তব্য থেকে আমার এই ধারণাটা হয়েছে। এক হচ্ছে যে আম এটা উচিত না স্থানান্তর করা। কারণ তাহলে মিয়ানমার একটা উছিলা পেয়ে যাবে যে এই তো বাংলাদেশ তো বেশ তাদেরকে সেটেল করে ফেলতেছে। কাজেই আর কোন চিন্তা নেই। তারা সীমান্ত থেকে সরে যাচ্ছে। এভাবেই বাকিরাও সরে যাবে ইত্যাদি। হুম, আম আর ২য় যেটা অভিমত, যেটার সাথে আমি পুরাপুরি একমত, সেটা কিছুটা সমর্থন অন্য ২ বক্তার কাছ থেকেও এসছে। সেটা হলো যে আম রোহিঙ্গাদের সুবিধা-অসুবিধা দেখছি আমরা। আমাদের সুবিধা-অসুবিধার তো প্রশ্ন আছে। হুম, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। এমন না যে জায়গাটা তাদের। কাজেই আমরা বাংলাদেশ সরকারের সম্পূর্ণ অধিকার আছে যে এটাকে কিভাবে ম্যানেজ করবে সেই সিদ্ধান্ত নেওয়ার, এবং সেখানে আমি মনে করি না যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা এ পর্যন্ত যা রোল প্লে করেছে তাতে তাদের খুব বেশি কিছু বলার অধিকার আছে বলে আমি মনে করি না। ৩ বছরে তারা মিয়ানমারের উপরে সত্যিকার অর্থে কোনো চাপ সৃষ্টি করেনি। লিপ সার্ভিস দিয়েছে। প্রকৃত যে চাপ কাজ করতে পারত সেরকম চাপ একটি দেশও সৃষ্টি করেনি এখন পর্যন্ত। আহ, পশ্চিমারা যারা পশ্চিমা দেশগুলো যাদেরকে আমরা আমাদের এই ক্ষেত্রে খানিকটা সমর্থন যাদের কাছ থেকে আমরা পাই, তারাও প্রধানত মুখেই বলে যাচ্ছে কিন্তু তারা কিছুই করেনি। তারা মিয়ানমারে যাচ্ছে ইনভেস্ট করতে। মিয়ানমার সরকার ছোটখাটো এরকম আপনার দুর্নাম বা বদনামের সাথেই বাস করছে গত ৪০-৫০ বছর, ৬০ বছর ধরে। কাজে তাদের কাছে এটা নতুন কোনো কিছু নয়। তারা বরং আগের চেয়ে অনেক ভালো আছে এই জন্য যে চীন শক্তভাবে তাদের পক্ষে আছে। তাদের অপর বৃহৎ প্রতিবেশী ভারত মোটামুটি তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। আসিয়ান যে নেইবাররা আছে, দেখা গেছে যে যখনই কোনো ভোটের প্রশ্ন আসে তখন তারা কোনো অবস্থাতেই কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে কিছু বলে না। তার মানে মিয়ানমারের উপর সত্যিকার অর্থে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো চাপ সৃষ্টি করছে না। সেক্ষেত্রে নিরাপত্তা প্রসঙ্গ, আমাদের নিরাপত্তা তাদের নিরাপত্তা দুটোই একসমান গুরুত্বপূর্ণ। শুধু ওই যে বলছে যে ওখানে তাদের নিরাপত্তা হবে কিনা, এত যদি তাদের এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্যকে আমি এখানে আবার ঘুরিয়ে বলতে চাই, এত বেশি দরদ থাকলে আপনারা নিয়ে যান তাদেরকে। আপনাদের বিভিন্ন দেশে প্রচুর জায়গা আছে যেখানে তাদেরকে আপনারা সেটেল করাতে পারবেন, সেটা করেন। সেটা না করে তারা কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে আমরা যেটা করার চেষ্টা করছি সেখানে তারা বাধা দিচ্ছে। আমি কিন্তু আহ
এমনিতে যে তাদেরকে ভাষাঞ্চলে নেওয়া উচিত কি উচিত না সেই ক্ষেত্রে আমি কিন্তু কোনো অবস্থান নিচ্ছি না, সেটা সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু আমি পয়েন্টটা তুলছি আপনার ন্যায়ের ভিত্তিতে যে এখানে শুধু রোহিঙ্গাদের নিরাপত্তা, রোহিঙ্গাদের সুবিধা দেখলেই চলবে না, আমাদের এবং আমাদের স্থানীয় মানুষদের সুবিধাও দেখতে হবে। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে সিকিউরিটি ব্যবস্থা বরং যদি এই মানুষগুলিকে আংশিক সরিয়ে নেওয়া যায়, একটু যদি কনজেশন কমে, সম্ভবত আমাদের যে নিরাপত্তা বাহিনী তারা আর একটু বেটার কাজ করতে পারবে। তারা কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই ক্যাম্পগুলিতে অস্ত্র আসছে, গোলাগুলি হচ্ছে, এটা কোথেকে আসছে, কিভাবে আসছে? কিছু কায়েমি স্বার্থ এখানে আছে, ওই এনজিও বা সংস্থাগুলির স্বার্থ কিছু আছে হয়তো। আহ, পাশাপাশি কিন্তু এখানে যে নেতৃত্ব বা যে অপরাধী চক্র আছে, বেশিরভাগ মানুষ কিন্তু ভালো, বেশিরভাগ মানুষ কিন্তু সাধারণ মানুষ, কিন্তু তাদের মধ্যে কিছু অপরাধী তো আছে এবং তারা কিন্তু অনেক কিছু ডোমিনেট করছে, তারাই কিন্তু অস্ত্র আমদানি করছে, তারাই কিন্তু ড্রাগস আমদানি করছে। এর প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কাজে সেই জিনিসগুলি দেখতে হবে। এবং সেখানে আমি মনে করি যে যদি সরকার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ যদি সিদ্ধান্ত নেয় যে তাদেরকে সরিয়ে নেওয়া হবে আংশিক, সেটা করার পরিপূর্ণ অধিকার বাংলাদেশের আছে। জি, আপনি যেটি বলছিলেন যে স্থানান্তর করা উচিত নয়, আমি সেটি জানতে চাইবো এবং পাশাপাশি অপরাধীদের আরো কিছু চিত্র তুলে ধরতে চাই। যেমন আমরা যেটি দেখছিলাম রোহিঙ্গা শিবিরে 2 বছরে 43 খুন। আমি এটি নিয়ে আলোচনায় ফিরতে চাই, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। আপনারা থাকুন দর্শক, 24 ঘন্টা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয় রোহিঙ্গাদের ভাগ্য, শতভাগ প্রস্তুত ভাষাঞ্চর। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম রোহিঙ্গাদের স্থানান্তর, প্রত্যাবর্তন এবং আমাদের নিরাপত্তা নিয়ে। আমি একটু যেতে চাই জনাব মুন্সি ফয়েজ আহমেদ তার কাছে। আমরা যেটি দেখছিলাম গেল কয়েক বছরের চিত্র হিসেব করলে, গত বছরের চিত্র যে এর আগের 2 বছরে খুন হয়েছে যে সংখ্যাটি 43 জন খুন, এবং শুধু খুন নয়, সেখানে প্রায় 14টি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সন্ধান পেয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং পাশাপাশি ধর্ষণের ঘটনা রয়েছে, হত্যা, একটি আনসার ক্যাম্পে হামলা চালিয়েছে 2016 সালের শালবন আনসার ক্যাম্প, এবং সেখানে যিনি কমান্ডার ছিলেন তাকে হত্যা করে সেখান থেকে 11টি আগ্নেয়াস্ত্র ছিনতাই করে নেওয়া হয়েছে। যেই ঘটনাগুলো ঘটছে এবং এই ধরনের উদাহরণ আরও আছে, এক রোহিঙ্গা মেয়ে তাকে তুলে নিয়ে ধর্ষণ এবং এরপরে হত্যা করা হয়েছে, সেখানেও রোহিঙ্গাদের যেই সন্ত্রাসী বাহিনী তারা জড়িত রয়েছেন। যে জন্য আসলে বলছিলাম নিরাপত্তার প্রশ্ন আমাদের এবং রোহিঙ্গাদের নিজেদেরও। একটু আপনার কাছে জানতে চাইছি, যদি এই স্থানান্তর কিংবা প্রত্যাবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত না হয় বা আটকে থাকে, কি কি সমস্যা ভবিষ্যতে আরও হতে পারে? কিন্তু আমরা বলছি যে ব্যবস্থাপনা উন্নয়ন হবে যদি এই উদ্যোগটা সফল হয়। সুতরাং এটা সফল না হলে ব্যবস্থাপনা যে উন্নয়ন আমরা আশা করছি সেটা হবে না, এটাই তো স্বাভাবিক। প্রশ্নের মধ্যেই উত্তরটা রয়ে গেছে। আর যেই সমস্যাগুলো দেখা যাচ্ছে সেই সমস্যাগুলো আরও ঘনীভূত হতে পারে। তবে আমি মনে করি যে যেখানে আছে এখন লোকজন, আমাদের এই যে 11 লক্ষ অভিবাসী যারা মিয়ানমার থেকে এসেছেন তারা যেখানে আছেন, সেখানেই আমি মনে করি যে ব্যবস্থাপনা আরও উন্নত করবার সুযোগ রয়েছে। সেটা আমাদের চেষ্টা করা দরকার। সেখানে বলতে মানে এখন টেকনাফ এবং উখিয়াতেই ব্যবস্থাপনার উন্নয়ন করা দরকার বলে মনে করছেন? মানে সেখানে যা কিছু হচ্ছে সেখানে নিশ্চয়ই আরও উন্নত করা সম্ভব। তার মানে এটা বলার চেষ্টা করছি আমি যে ওখানে যদি আমরা যে ভাষাঞ্চরে নিচ্ছি সেই জিনিসটা যদি খুব একটু ধীরগতিতেও হয়, তার মানে এখানে সব পণ্ড হয়ে যাবে, এখানে সব অবস্থার অবনতি হতে থাকবে, সেটা অভিপ্রেত নয় এবং সেটা হতেই হবে এমন কোনো কথা নেই। বরং আমরা যদি যথেষ্ট সচেতন থাকি, যথেষ্ট চেষ্টা করি, তাহলে এখানকার অবস্থা আরও উন্নত করার সুযোগ রয়েছে, উন্নতি ঘটানোর সুযোগ রয়েছে। এবং কিভাবে আপনার পরামর্শ কি, যে কিভাবে মানে আইন শৃঙ্খলার বাহিনীদের তৎপরতা আরো বাড়ানো? কিন্তু এখানে সংখ্যাটি তো আসলে অনেক, 11 লাখের বেশি এই সংখ্যাটি। তাদের সংখ্যাটা তো যা আছে সেটা তো আমরা পরিবর্তন করতে পারছি না যতক্ষণ পর্যন্ত না এখান থেকে কেউ চলে যাচ্ছে। কিন্তু আমরা যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো, তাদের কাজের ধরন পাল্টানো, তারপরে যারা বাইরে চলে, অনেকের আমরা শুনতে পাচ্ছি যে রোহিঙ্গাদের অনেকে বাইরে যাচ্ছে, বিভিন্ন কি বলে
ক্রাইমসে জড়িয়ে পড়ছে, সেই রকম যারা সেইগুলোর ব্যাপারে স্থানীয়দের যারা হোস্ট কমিউনিটি আছে তারা আরেকটু সচেতনতা দেখাতে পারেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে যে কিভাবে তারা পুলিশকে সহযোগিতা করতে পারেন, বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আমাদের সেনাবাহিনীর লোকজন আছেন, তাদেরকে সহযোগিতা করতে পারে এই ধরনের যারা অসামাজিক বা অন্যান্য কাজে মাননীয় অপরাধমূলক পররাষ্ট্রমন্ত্রী কাজে গতকাল একটি মন্তব্য করেছেন একটি ভার্চুয়াল আলোচনায়। তিনি বলেছেন যে রোহিঙ্গারা আসলে জন্মগতভাবেই কিছুটা অপরাধপ্রবণ এবং তাদের মধ্যে কেউ কেউ এসে এইখানটিতে এসে তারা নানান ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। আপনি যেটি বলছেন সচেতনতার কথা বা চেষ্টা, সেই চেষ্টা তো গেল অনেক বছর ধরেই চলছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ওই কথাটি যদি বলে থাকেন, আমি ওনার সাথে একমত নই এই ব্যাপারে। কেউ জন্মগতভাবে অপরাধপ্রবণ হয় এই কথাটা বলাটা, বা গোষ্ঠীগতভাবে একটা গোষ্ঠী বেশি অপরাধপ্রবণ জন্মগতভাবে, এই কথাগুলো বলাটা সঠিক নয়, এটা আমরা বলতে চাই না। আমরা মনে করব যে সবাই ভালো, নানান কারণে মানুষ অপরাধপ্রবণ হয়ে ওঠে। ৬২ বছর ৬০ বছর ধরে যদি আপনার উপরে নানান রকমের নিগ্রহ চলে, আপনার অধিকার খর্ব করা হয়, আপনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়, তাহলে আপনি আর অপরাধপ্রবণ না হয়ে কিভাবে বাঁচবেন? সেটাই তো আমি তারা যে এখনো এতটুকু অপরাধপ্রবণ এর চেয়ে বেশি হয়নি, এটাই তো আশ্চর্যের বিষয় মনে করি। সুতরাং ওইভাবে দোষ দেওয়াটা আমি সঠিক মনে করি না। তারা যে যদি উনি অবস্থা সেই আর বিষয়টি উন্নতি হয়, বোঝাতে চাইছেন যে আঞ্চলিকভাবে নানান নিপীড়নের কারণে তারা এই ধরনের অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে। আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর আমিনা মহসিন তার কাছে, যেটি বলছিলেন জনাব ফয়েজ আহমেদ, যে এইখানে রেখেই আরও অবস্থার উন্নতি করা সম্ভব। আপনি কি মনে করেন যে গেল কয়েক বছরে কোন কোন জায়গায় আসলে ঘাটতি ছিল বলে আপনার মনে হবে, বা সেখানটিতে আপনার কি ধারণা কিভাবে এইখানটাতেই তাদের ভালো উপায়, নাকি ভাষান্তরে স্থানান্তর প্রক্রিয়াটি ভালো উপায়? না, ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা না বলা খুবই মুশকিল। আমার কাছে কোনো ইয়েস অ্যান্ড নো আনসার এখানে আমি বলতে পারবো না যে এখানে রাখা ভালো না স্থানান্তর করাটা ভালো। এখন যেটা আম তহিদ সাহেব বলার চেষ্টা করছিলেন যে এখানে কিন্তু একটা ব্যাপার আছে। মানে দুটো ইস্যু আছে। আপনি আমাকে ১ম এ প্রশ্ন করেছিলেন যে এটা কি আমাদের ডিপ্লোম্যাটিক ব্যর্থতা কিনা? সেখানে আমি বলেছি এখানে ডিপ্লোম্যাটিক ব্যর্থতার ব্যাপার না। আমরা এখানে আমাদের সভারেন রাইটস এক্সারসাইজ করেছি। সেই অবস্থান থেকে একটা স্টেটের পজিশন বলছিলাম। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও মনে করি যে ধরেন এখানে যখন আপনি স্থানান্তর করবেন, তখন কিন্তু আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হবে। একটা হলো যে তাদের সাইকোলজিক্যাল ব্যাপারটা আছে। ওরা যে এখান থেকে চলে যেতে চাচ্ছে না, একটা মেইন কারণ হলো তারা মনে করে এখান থেকে মায়ানমার তারা দেখতে পারে, এখানে থাকলে তারা তাদের দেশের কাছে আছে। এবং তারা যেটা বারবার বলে, যেহেতু আমি মাঠ পর্যায়ে ওখানে গেছি, কাজ করেছি, সে আমার মানে আমি দেখি যে তাদের মধ্যে তাদের দেশে ফেরত যাওয়ার একটা তাগিদ ভীষণভাবে আসছে। এবং এই জায়গাটা যেহেতু আপনি তাদের সাইকোলজিটা একটু চিন্তা করার চেষ্টা করেন। তারা ভীষণভাবে মানে শারীরিক, মানসিক নির্যাতনের শিকার হয়ে ওরা এখানে এসেছে। সেখান থেকে আবার একটা অপরিচিত জায়গায় মানে ওদের জন্য তো অপরিচিত, ওখানে তারা যাচ্ছে। তারপরে যে কথাগুলো মানে মেন্টাল ওয়েলনেস টার কথা বলা হচ্ছে, এক ধরনের তাদের মধ্যে ভয়ভীতি কাজ করছে যে তাদেরকে কি ফ্যামিলি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা, বা অজানার যে একটা ভয়, সেটা তো তাদের মধ্যে কাজ করবে, সেই জায়গাটা আছে। এখন এখানে রেখে মানে এটা তো একটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে 1.1 মিলিয়ন পপুলেশন। বাংলাদেশ মানে ওই মানে আমরা যারা ক্যাম্পে গেছি আমরা দেখেছি যে তারা ছোট, ছোট, মানে আমার আসলে ঠিক সাইজটা মনে নেই। মানে একটা ছোট্ট স্টোর রুমের মতো একটা রুমের মধ্যে ৮-১০ জন ১২ জন এরকম করে থাকছে। এবং যে কথাটা বলা হচ্ছিল ওখানে কিন্তু প্রচন্ড গরম। এমন না যে ওখানে কোনো ভালো অবস্থায় আছে। বাট ওই যে একসাথে আছে সেই ফিলিংটাই ওদের মধ্যে কাজ করছিল। এখন যদি আপনি নিরাপত্তার কথাটা বলেন, কিন্তু এই সেখানে সবগুলো দেখেন দিক কি এইখানের চেয়ে ভাষান্তরের ব্যবস্থা আরো ভালো নয় কি? যেমন একটি রুমের মধ্যে এতটা গাদাগাদি করে থাকতে হচ্ছে না, কিংবা না, যেটি দেখুন, আমি তো আপনাকে যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি সেটা হলো একটা মানসিক ব্যাপার আছে। জি আপনি তো এখানে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বলছি না। ওদের ওদের মাথায় যে জিনিসটা কাজ করছে যে এখানে থাকলে তারা মায়ানমারের কাছে। এবং যদি তাদের রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়াটা আরম্ভ হয়ে যায় তাহলে ওরা এখান থেকে তাড়াতাড়ি দ্রুত চলে যেতে পারবে। এইটা এক ধরনের তাদের মাথায় আছে। এবং তাদের মানে এটা কিন্তু দেখেন একটা মানুষের একটা ওরা রিফিউজি প্লাস স্টেটলেস। ওদের মানসিক অবস্থাটা এরকম একটা অবস্থায় আছে যেখানে তারা ওখান থেকে তাদের বর্ডারটা দেখতে পায়।
ওরা যেটাকে তাদের হোমল্যান্ড মনে করে সেটা দেখতে পারে। মানে বর্ডার পাশেই তো ওদের জায়গাগুলো। তো ওই জায়গাটাতে ওরা একটা মানসিকভাবে ওরা একটা নিরাপদ মানে মানুষের তো কিন্তু একটা মেন্টাল কিন্তু একটা স্পেস। আঞ্চলিকভাবে যেমন উখিয়া টেকনাফে যেই সমস্যাগুলো আসলে তৈরি হচ্ছে, যে উদাহরণগুলো দিচ্ছিলাম, সেটি আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? না দেখেন, আমি তো বলছি না যে ওখান থেকে স্থানান্তর করা উচিত না বা করা যাবে না, সে কথাটা আমি বলছি না। আমি ইস্যুস গুলো রেজ করছি না যে ইস্যুস গুলো সামনে আসছে। এখন ওখানে যদি এখানে দেখেন উখিয়া টেকনাফে যে মানে বিরাট একটা সিকিউরিটি প্রবলেম যেটা দাঁড়াচ্ছে। এক তো হলো আপনি খুনের কথা বললেন, আর্ম গ্রুপস এর কথা বললেন। অবশ্যই এখানে সিকিউরিটি ল্যাপস হয়েছে। এখানে তো আমাদেরকে এই প্রশ্নগুলো তুলতেই হবে জি, যে কি করে ওখানে ঢুকলো। যে এতগুলো ওখানে মানে এখানেও যাবৎ আপনি কি আমাকে শেষ করতে দিবেন না আমি চুপ করে যাব? বলেন আপনি কোন চান? জি, বলুন, বলুন, বলুন। একটু মানে সময়ের স্বল্পতা। জি, না, না আমি জানি কিন্তু জি, আপনি আমাকে তো প্রশ্নটাতে উত্তরটা তো দিতে হবে। জি, 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 সো বলুন, সেই শেষ করুন। জায়গাটাতে যে ব্যাপারটা আছে যে আমাদেরকে এখানে সিকিউরিটিটা আরো জোরদার করতে হবে। তারপরে আমাদেরকে যেটা ভীষণভাবে খেয়াল করতে হবে, এখানে ড্রাগ ট্রাফিকিং বেড়ে যাচ্ছে, হিউম্যান ট্রাফিকিং বেড়ে যাচ্ছে। এবং আমরা পত্র-পত্রিকায় যা দেখতে পাচ্ছি এটার সাথে কিন্তু লোকাল লোকদেরও সম্পর্ক আছে। এমনকি ক্ষমতায় যারা আছে তাদেরও সম্পর্ক আছে। সো সেই জায়গাগুলোতে তো আমাদের প্রচন্ডভাবে ইন্টারভেনশন দরকার। সেই আমরা শুনে যাচ্ছি, আমরা এগুলো নিয়ে পড়াশোনা করছি, আমরা পত্র-পত্রিকায় দেখছি। কিন্তু কতটুকু ইফেক্টিভ ইন্টারভেনশন হচ্ছে সেটা তো আমরা জানি না। দেখেন একবার একটা সময় ছিল আমরা জি। মাদক নিয়ে অনেক কিছু শুনেছি। তারপর তো সেটা থেমে গেল। আজকে আবার দেখলাম পত্রিকায় এসেছে যে ইয়াবা ব্যবসা আবার বেড়ে উঠেছে। তো সেখানে তো আমাদের খেয়াল রাখতে হবে যে কারা ওখানে নিরাপত্তার দায়িত্বে আছেন এবং জি, সবাই আমি আপনার কিভাবে কাছে আবার মন্তব্য আমি ফিরছি। আপনার এই বাকি কথাগুলো আমি শুনবো। আমরা একটু শুনে আসতে চাই মোহাম্মদ তৌহিদ হোসেন, তার কাছ থেকে একটু জেনে আসতে চাচ্ছি। তিনি আগে বলছিলেন যে স্থানান্তর উচিত না, তাহলে প্রত্যাবর্তন প্রক্রিয়াটি দেরি হতে পারে। সেই প্রক্রিয়াতে তো আসলে তেমন একটা অগ্রগতিও নেই। আমরা যেটি দেখছিলাম যে আঞ্চলিক যে অন্যান্য আমাদের প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদেরও খুব একটা সমর্থন এদিকে দেখা যাচ্ছে না। তাহলে এই সময়ে এই সাময়িক এই সময়টাতে আসলে সমাধান কি? কি করলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব? ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমার পজিশনটা আমি আরেকটু ক্লিয়ার করি। সেটা হলো আমি ১ম এই বলেছি যে এটা উচিত কি উচিত না সেই বিতর্কতে আমি যাচ্ছি না। আমি শুধু যে মতামতগুলি আছে সেগুলিকে উত্থাপন করেছি। আম যদি আমরা এরপরে যদি যেতে চাই যে আপনি প্রসঙ্গ সর্বশেষ যেটা তুলেছেন সেটা হলো সমাধান কি হতে পারে? আর দ্বিতীয় হচ্ছে যে নিরাপত্তার প্রশ্ন। আম নিরাপত্তার প্রশ্নে প্রথমত আমি মুন্সিফ ভাই যেটা বলেছেন এটা আমারও মনের কথা। সেটা হলো যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে এ ব্যাপারে একমত হওয়া যায় না যে এমন কোনো ব্রিটিশরা এখানে কিছু ক্রিমিনাল ট্রাইব আইডেন্টিফাই করার চেষ্টা করেছিল ভারতে এবং সেটা নিঃসন্দেহে ভুল এবং একটা সাম্রাজ্যবাদী মতবাদ ছিল। আসলে কোনো জাতিগোষ্ঠী হুম। প্রত্যেক গোষ্ঠীর মধ্যে অপরাধী আছে। বাঙালিদের মধ্যেও আছে, ওদের মধ্যেও আছে। কিন্তু কোনো জাতিগোষ্ঠী জন্মগতভাবে অপরাধী না। যে পুরা গোষ্ঠীটাই অপরাধী এরকম কোনো কিছু নেই। আম নিরাপত্তা কিভাবে হতে পারে? নিরাপত্তা হতে পারে যে আসলেই আ পৃথিবীর কোন দেশে কি এই ধরনের ক্যাম্পের থেকে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে দেয়? দেয় না। এমনকি ইউরোপেও দিচ্ছে না। ইউরোপ যারা এত মানবাধিকার নিয়ে কথাবার্তা বলে। কাজেই তাদেরকে এখানে একটা অস্থায়ীভাবে রাখা হয়েছে ক্যাম্পে। তাদেরকে ক্যাম্পেই আ থাকতে হবে। তারা বাইরে ঘুরে বেড়াবে এটা হতে পারে না। এবং বাইরে ঘুরে বেড়ানোর সুযোগ থাকার কারণে ক্যাম্প থেকে বের হয়ে যাওয়া এবং আসা এই সুযোগের কারণেই কিন্তু তারা ড্রাগ ব্যবসায় জড়িত হতে পারছে, অস্ত্র-শস্ত্র আসতে পারছে। অবশ্যই আমাদের নিরাপত্তা বেষ্টনী আরো শক্ত করতে হবে। একটা কথা এখানে কিন্তু আমি বলা প্রয়োজন মনে করছি। কারণ অনেকখানি আমি অনেকের মুখেই শুনেছি এবং রিপোর্টও দেখেছি যে আসলে এই মুহূর্তে ওখানে ১১ লাখ মানুষ নেই। আ ৮ লাখ ৮.৫ লাখ মতো ক্যাম্পে হিসাব করা হয়। কিন্তু মানুষ কিন্তু ১১ লাখ আছে। বাকিরা ছড়িয়ে ছিটিয়ে গেছে। আশেপাশে কিছু এবং এমনকি দেশের অভ্যন্তরে অনেকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সেখানে কিন্তু আমাদের পক্ষের মানুষের কিছু সহযোগিতা ছাড়া এটা কোনদিন সম্ভব হয় না। কাজেই আমাদের সেই দিকটাও দেখতে হবে। দ্বিতীয়ত হলো যে আ যদি ১ লাখ মানুষ সরিয়ে নেন, তারপরেও কিন্তু সমস্যা যেগুলি আছে এর কারণে সেই সমস্যাগুলো চলে যাবে না। এই আপনি নিরাপত্তার সমস্যার কথাই বলেন, ড্রাগের সমস্যার কথা বলেন, এগুলি থাকবে। এবং জি। অপরাধীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। যেই স্বল্প সংখ্যক মানুষ এখানে অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে আইডেন্টিফাই করে ইন্টেলিজেন্স জোগাড় করতে হবে। অবশ্যই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক থাকতেই হবে ভিতরে। যেকোনো ক্যাম্পের মধ্যেই থাকে। তাদের জি। মাধ্যমে তথ্য জোগাড় করে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে।
আমি আপনার আরো পরামর্শগুলো শুনবো, একটু সময়ের স্বল্পতার জন্য বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে আপনার কাছে ফিরছি আমরা শুরুতেই। দর্শক, 24 ঘন্টা আরেকটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয় রোহিঙ্গাদের ভাগ্য, শতভাগ প্রস্তুত ভাষাঞ্চর। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বলছিলেন কি কি সমস্যার সমাধানে কি কি করা উচিত। আমরা তার কাছ থেকে বাকি অংশটুকু শুনতে চাই। আপনি বলছিলেন বেশ কিছু পরামর্শের কথা, কি কি করা যেতে পারে এই সমস্যার সাময়িক সমাধানের জন্য, যেটি আমরা বলছি যে দীর্ঘমেয়াদী সমাধানে অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। জি ধন্যবাদ। খুব সংক্ষেপে যেটা বলছি সেটা হলো যে আসলে এটা একটা ছোট্ট একটা পদক্ষেপ হতে পারে, কিন্তু আসলে এটা সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান একটাই আছে, সেটা হলো অধিকার এবং নিরাপত্তার সাথে এই মানুষগুলো তাদের দেশে ফেরত যাবে। সেটার ব্যাপারে কোনো দেশই তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর মাঝে আমাদের কি করতে হবে সেটুকু শুধু দেখার বিষয়। আমাদের তো সব ধরনের চেষ্টা চালিয়ে যেতেই হবে সমস্ত পৃথিবীকে আমাদের দিকে নিয়ে আসার জন্য, যে এই মানুষগুলো যাতে ফেরত যেতে পারে। পাশাপাশি আমি মনে করি যে আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আরো অনেক শক্তিশালী করা দরকার। আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের কাজ আরো বাড়ানো দরকার, এবং ভিতরে যেই গোষ্ঠী অপরাধে জড়িত, এটা একটা গোষ্ঠী, এটা তো সবাই তো আর অপরাধী না, বাকিরা অপরাধের ভিকটিম। অপরাধী গোষ্ঠীটাকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে শক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। যদি নেওয়া যায় তাহলে অন্যরা ডিসুয়েডেড হবে অপরাধ করতে। আরেকটা জিনিস যেটা আমরা জানি সেটা হলো যে, এবং যে আসলে তো দুই পারের মধ্যেই যোগাযোগ কিন্তু রয়ে গেছে। ওই পারের মিয়ানমার অংশের যে অপরাধীরা, তারা যে এখানে যোগাযোগ করছে, সেটাতে এমনও অভিযোগ আছে যে মিয়ানমারের সেনাবাহিনী এবং ওই বর্ডার প্রতিরক্ষা বাহিনী সাথে সহযোগিতা করছে যে এই অপরাধমূলক কার্যকলাপগুলি চলতে থাকুক। কতগুলো মিয়ানমারের কিছু সংগঠন এই অস্ত্র ব্যবসাতে জড়িত, এবং মিয়ানমারের যে বর্ডার সিকিউরিটি যারা জড়িত আছে তাদেরকে কোনো বাধা দিচ্ছে না। জিনিসগুলিকে আমাদের রেকগনিশন নিয়ে আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে। একটু সময় স্বল্পতার জন্য শেষ করতে চাই। আমরা একটু যেতে চাই মুন্সি ফয়েজ আহমেদ, তার কাছ থেকে একটু জেনে আসতে চাইছি। একটি সাময়িক সমাধান সরকার বের করছে যে ভাষাঞ্চরে স্থানান্তর, পাশাপাশি এখানে হয়তো 1 লাখ আপাতত নেওয়া যাবে, ভবিষ্যতে আরও 2 লাখ 3 লাখ নেওয়ার, বাকি কিছু অংশ এখানেও রাখতে হবে, যেটা আমরা দেখছি যে সামগ্রিক অবস্থা বিবেচনায়। কিন্তু সেই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি অনেক জটিল। আপনার কাছ থেকে আরও কিছু পরামর্শ শুনতে চাইছি। এখানে যেটা আমরা প্রথম থেকেই বলার চেষ্টা করছি, যে আমি মনে করি যে এই যে ওখানে কিছু লোক সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু সতর্কতার সাথে করতে হবে। আর এইখান থেকে কিছু লোক ওখানে সরিয়ে নিয়ে ভাষাঞ্চলে সরিয়ে নিলেই এখানকার সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাও কিন্তু নয়। যেমন ভাষাঞ্চরেও সুব্যবস্থা করতে হবে, ম্যানেজমেন্ট ভালো করে করতে হবে, তেমনি এখানে যারা থেকে যাবেন তাদের জন্য সব রকমের ব্যবস্থাপনাটা সুষ্ঠু করে তুলতে হবে, এবং নিরাপত্তার বিষয়টা যেটা তৌহিদ হোসেন বললেন সেটাও আরও জোরদার করতে হবে বিভিন্নভাবে। কিন্তু আমি মনে করি যে আমাদের সবসময় দৃষ্টিটা থাকতে হবে যে দীর্ঘমেয়াদী যে সমাধানের কথা বলছি সেটার থেকে যেন আমরা দৃষ্টি না সরাই, সেটার জন্য সবসময় চেষ্টা করতে থাকি, এবং যারা আমাদের এই ব্যাপারে অংশীদার হবেন তাদেরকে আমরা যাতে আরও ভালো করে বোঝাতে পারি যে এই সমস্যার সমাধান করতে পারলে এই লোকগুলোকে তাদের অধিকার ফিরিয়ে তাদেরকে যদি প্রত্যাবাসিত করা যায়, তাহলেই একমাত্র সবারই স্বার্থ রক্ষা হবে। এই যে চীনের কথা বলি, ভারতের কথা বলি, জাপানের কথা বলি, ইউরোপের কথা বলি, কানাডার কথা বলি, সবার স্বার্থই কিন্তু এখানে শান্তি ফিরে আসার উপরে নির্ভর করছে। শান্তি যতক্ষণ না ফিরবে ততক্ষণ এদের কারো স্বার্থ ওখানে সত্যিকার অর্থে সংরক্ষিত নয়। শান্তি ফিরে আসলে এদের যে স্বার্থ এখন আছে সেগুলো আরো জোরালোভাবে তারা রক্ষা করতে পারবে, এবং সেখানে তখন নতুন যা পরিস্থিতি সৃষ্টি হবে তাতে সব দেশেরই লাভ হবে। সুতরাং আমি মনে করি সেটার উপরে জোর দেওয়া উচিত। আমরা একটু শেষ করতে হচ্ছে, আমরা একটু যেতে চাই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর আমেনা হোসেন, তার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা যেটি বলছিলাম দুটি ব্যবস্থার কথাই, যেটি বলছিলেন জনাব মুন্সি ফয়েজ আহমেদ, যে ওইখানেও ব্যবস্থা করতে হবে, এইখানেও ব্যবস্থা করতে হবে। ওইখানের যেই বিষয়গুলো রয়েছে সেটি এখন যারা সহযোগিতা করছেন আন্তর্জাতিক সংস্থাগুলো, তারা ওই অর্থে অবগত নন। আরও কি কি করা যেতে পারে? রোহিঙ্গাদেরকে মোটিভেট করে নিয়ে যাওয়া, আন্তর্জাতিক সংগঠনগুলোকে এর সাথে একমত হওয়া, আপনার কি কি পরামর্শ, কি করা যেতে পারে এখানে?
না দেখুন, এখানে যে ব্যাপারটা আছে, আমরা তো নিরাপত্তার কথা বলছি। সেখানে আমার মনে হয় যে একটা বড় ইস্যু এসে যাচ্ছে যে তারা আ আ নিরাপত্তার ইস্যুটার সাথে যে আমরা কোন ধরনের নিরাপত্তার কথা বলছি? আমরা কি হিউম্যান সিকিউরিটির কথা বলছি? আ না ট্র্যাডিশনাল একটা সিকিউরিটির কথা বলছি। আমার মনে হয় কি, যদি এখানে আপনি এটা আ কক্সবাজার বলেন কিংবা ভাসানচর বলেন, কতগুলো জায়গায় আমাদেরকে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। একটা হলো তাদের লাইভলিহুড এর ব্যাপারটা আমাদের দেখতে হবে। তাদের শিক্ষার ব্যাপারটা দেখতে হবে এবং শিক্ষার সাথে এডুকেশন এর ব্যাপারটা দেখতে হবে এবং তারা যেন মায়ানমারে ফেরত গিয়ে মানে আ এখন যেটা আমি দেখেছি, কক্সবাজারের যে শিক্ষাটা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বার্মিজ ভাষাটা আছে। সেগুলো যেন আ ভাষান্তরেও যেন থাকে। এই জিনিসগুলো আ মানে ব্যাপারটা হলো কি, ওরা যেন এক empowered ফিল করে। বা কারণ ইট ইস ওয়েল নোন যে আমরা যেটা বলি না, ক্রাইম রেটস তখনই বাড়ে যখন আপনি অলস থাকেন। আপনি করার কিছু থাকে না। আপনি যদি তাদেরকে এনগেজ করে ফেলেন লাইভলিহুড এর সাথে এবং একটা সাস্টেইনেবিলিটি এর দিকে নিয়ে যান। জি, সাস্টেইনেবিলিটি মানে অর্থাৎ কি? তারা তারা যেন মায়ানমারে ফিরে গিয়ে ওই অর্থাৎ তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তবে এটি ঠিক যে এখান থেকে সরকারিভাবে বলা হচ্ছে এখানে বিদ্যালয়, স্বাস্থ্যসহ বেশ কিছু ব্যবস্থা তারা এরই মধ্যে করেছে ভাসানচরে। আর এই জায়গাটির কথা যেটি আপনারা সবাই বলছিলেন যে উখিয়া, টেকনাফেও আরও বেশ কিছু নিরাপত্তার বিষয়গুলো বা সুযোগ সুবিধা জোরদার করা উচিত। সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। আমরা আপনাদের তিনজনকেই ধন্যবাদ দিতে চাইছি। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মতো ২৪ ঘন্টা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।